আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেখান থেকে আজকে আমাদের খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির এবং রেল মন্ত্রণালয়ের নিয়োগ প্রস্তুতির সাজেশনমূলক ভিডিওতে অংশগ্রহণ করছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাজেশন তৈরি করা হয়েছে খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিকে সামনে রেখে। আমাদের কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে দেওয়া নিয়ম অনুযায়ী আমাদের নাম্বারে নির্দিষ্ট পরিমাণ ফি পাঠিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে খুব দ্রুতই কিন্তু আপনারা আপনাদের সেই সাজেশন অর্থাৎ পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিওটি। দ্য ওয়েদার অফ ঢাকা ইজ ড্যাশ কাঠমান্ডু। তার মানে এখানে দ্য ওয়েদার অফ ঢাকা ইজ অ্যাজ গুড অ্যাজ অর বেটার দ্যান দ্যাট অফ কাঠমান্ডু, যদিও বর্তমান অবস্থা একটুখানি ভিন্ন। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড এক্সিস্টিং? এক্সিস্টিং এর নাউন ফর্ম কোনটি? সঠিক উত্তরটি হবে এক্সিস্টেন্স। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হু কিল্ড দ্য বার্ড। যেহেতু হু দ্বারা আছে তাহলে অবশ্যই আমাদের এখানে বাই হোম নিতে হবে, আর বাই হোম রয়েছে আমাদের একটি মাত্র অপশনে, তাহলে সেটি হবে সঠিক উত্তর। বাই হোম ওয়াজ দ্য বার্ড কিল্ড। অলদো হি ওয়ার্কড ভেরি হার্ড হি ড্যাশ নট পাস। তাহলে এখানে হবে হি ডিড নট পাস। দিস গ্রেপস ড্যাশ শিওর, অর্থাৎ এই আঙুরগুলো খুবই টক। তাহলে এখানে কেমন খেতে টক, আমরা না খাওয়া পর্যন্ত বুঝতে পারবো না যেটি টক নাকি মিষ্টি। তাহলে হবে দিস গ্রেপস আর শিওর, তাহলে এখানে হবে টেস্ট। তাহলে এখানে টেস্ট শিওর। চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম হি সেইড টু মি আই ডোন্ট বিলিভ ইউ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে হি সেইড টু পরিবর্তে এখানে আমরা হি টোল্ড ব্যবহার করব। তাহলে হি টোল্ড মি দ্যাট হি ডিড নট বিলিভ মি, অর্থাৎ গ নাম্বার বা সি নাম্বার অপশনটাই সঠিক। অ্যান্টোনিম অফ টেডিয়াস। টেডিয়াস মানে ক্লান্তিকর বা একঘেয়েমি, তাহলে এখানে সঠিক উত্তর হবে অর্থাৎ বিপরীত শব্দ যেহেতু আমাদের করতে হবে, তাহলে এখানে আমরা যদি বলি রিফ্রেশিং তাহলে এটি হবে সঠিক উত্তর। স্ল্যাগিশ অর্থ কি? স্ল্যাগিশ অর্থ আমরা এখানে আচ্ছা সরি স্ল্যাগিশ মিন্স বলেছে না, হ্যাঁ স্ল্যাগিশ অর্থটাই, তাহলে এখানে স্ল্যাগিশ অর্থটি হবে অলস। তাহলে এখানে আমরা অলসের ক্ষেত্রে আমাদের আর কোনটি হবে? এখানে অ্যাক্টিভ রয়েছে, পিউরিফাইড রয়েছে, কার্নিয়েট রয়েছে, তিনটি কিন্তু কোনোটি হবে না, তাহলে এখানে সঠিক উত্তর হবে লেথার্জিক। টেম্পোরাল মিন্স, টেম্পোরাল শব্দের অর্থ কি? টেম্পোরাল শব্দের অর্থ হচ্ছে পার্থিব, তার মানে এখানে টেম্পোরারি কিন্তু আমাদের হবে না, পার্থিব। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ওয়ার্ল্ডলি, আমাদের পরবর্তী অপশনে এটি রয়েছে। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব ওয়ার্ল্ডলি। ওয়ার্ল্ডলি মানে বিশ্বব্যাপী বা পার্থিব দুটোই হয়। ওকে, এরপরে আমাদের যেটা ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং মেসেঞ্জার বা বার্তাবাহক। মেসেঞ্জার যদি আমরা ফেসবুকের যে মেসেঞ্জার রয়েছে বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার রয়েছে বা অন্যান্য অনেক ধরনের মেসেঞ্জার রয়েছে যেগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়, তাহলে সেক্ষেত্রে এটি আপনাদের জন্য একটা ছোট্ট কাজ থাকবে। অবশ্যই আপনারা এই মেসেঞ্জারের সঠিক বানানটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আশা করছি আপনারা খুব দ্রুত এটি পারবেন ইনশাআল্লাহ। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? শেক্সপিয়ারের কারেক্ট স্পেলিং রয়েছে, শেক্সপিয়ারের কারেক্ট স্পেলিংটা হবে SHAKES তারপরে PARE, অর্থাৎ ক নাম্বার অর্থাৎ এ নাম্বার অপশনটা সঠিক। হি ডায়েড ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে যখন মৃত্যুবরণ করবে তখন হবে বাই, তাহলে এখানে হি ডায়েড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। আর যদি কোনো রোগে মারা যায় তখন হবে ডায়েড অফ। দেশের জন্য যদি মারা যায় সেক্ষেত্রে হবে ফর। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়? বয় এটি কোন ধরনের নাউন? বয় ছেলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে এখানে হবে কমন নাউন। জেলাসি, জেলাসি মানে কি? হিংসা বা ঈর্ষা যেটা আমরা বলে থাকি, তাহলে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচে হবে? তাহলে শুধুমাত্র কি বোঝাচ্ছে? আচ্ছা, এখানে আমি শুধুমাত্র কথাটা বললাম, এখানে কিন্তু অশুদ্ধ রয়েছে প্রত্যয়জনিত, শুধু অথবা মাত্র হবে, বিষয়টা একটু খেয়াল করেছেন কিনা জানি না। তাহলে এখানে জেলাসি শব্দের অর্থ হচ্ছে ঈর্ষা, তাহলে এটি হবে একটি নাউন ফর্ম। কম্পালসিভ শব্দটা কি? কম্পালসিভ শব্দটা কি তার জানার আগে অবশ্যই আমাদের জানতে হবে এটির অর্থটা কি। কম্পালসিভ শব্দের অর্থ হচ্ছে বাধ্যকরণক্ষম বা বাধ্যকরণ এরকম, তাহলে এটি হবে একটা অ্যাডজেক্টিভ ফর্ম। আই হোপ ইউ আর নট অ্যাংরি ড্যাশ হার। তাহলে কারো প্রতি রাগান্বিত আছে বা নাই সেটা পড়ার কথা, রাগ এইরকম বুঝালে সেটি ব্যবহার করা হয় কি? উইথ ব্যবহার করা হয়। অ্যাট ড্যাগার্স ড্রন মিন্স, অ্যাট ড্যাগার্স ড্রন বলে আমরা সম্পর্ক, খারাপ সম্পর্ক বুঝিয়ে থাকি। আমরা যদি সাপে নেউলেও বলে থাকি সেটিও বলতে পারি,
বা খুব খারাপ একটা সম্পর্ক সেটি বলে থাকি। তাহলে খারাপ সম্পর্ককে আমরা কিভাবে বোঝাতে পারি? আনফ্রেন্ডলি বা হস্টিলিটি, ইনিমিটি এই দ্বারা। তাহলে এখানে আমাদের হস্টিলিটি রয়েছে, টু বি ইন এ স্টেট অফ হস্টিলিটি, এটি হবে সঠিক উত্তর। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আইডল মান, এখানে বলা আছে আইডলের পূর্বে অবসর অ্যান যুক্ত করতে হবে। তাহলে অ্যান আইডল মান একটাই রয়েছে, দুইটা রয়েছে। তাহলে অ্যান আইডল ম্যান ক্যান নট প্রসপার ইন লাইফ, এখানে রয়েছে অ্যাট আ লাইফ, তাহলে ইন লাইফটা হবে সঠিক উত্তর, অর্থাৎ বি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। বাংলাদেশে আমার বন্ধু নাই বলিলেই চলে, যখন নাই বলিলেই চলে এইরকম কথা বোঝানো হয় থাকে তখন অবশ্যই ফিউ এর ব্যবহার করতে হয়। তাহলে এখানে আমাদের সি নাম্বারে রয়েছে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, এটি হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। হু এমং দ্য ফলোয়িং ইজ এ রেভলিউশনারি পয়েন্ট, তাহলে এখানে রেভলিউশনারি পয়েন্টটা কি? তাহলে এখন এটা যদি আমরা বাংলা জানি তাহলে কি হবে? এটা বিদ্রোহী কবি, আর বিদ্রোহী কবিটা কে হবে? পিবি শেলি। নিচের কোনটি ঘোষ অল্প প্রাণবর্ণ? প্রথমে আমাদের জানতে হবে অল্প প্রাণ কত নাম্বারগুলো হয় আর ঘোষ অঘোষগুলো কত নাম্বার হয়। প্রথম দুটি অঘোষ এবং পরবর্তী দুটি ঘোষ, সর্বশেষেরটা নাসিক্য বর্ণ হয়। এই দুটো হয়ে গেল। তাহলে আমাদের চেয়েছে ঘোষ, তার মানে ঘোষটা আমাদের থাকবে দ্বিতীয় ভাগে, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ হবে। এবারে কি বলা আছে? অল্প প্রাণ, তাহলে দ্বিতীয় ভাগের প্রথমটা হবে অল্প প্রাণ, দ্বিতীয়টা হবে মহাপ্রাণ। তার মানে ৩ নাম্বারে যেটা আমাদের থাকবে সেটা আমাদের হবে ঘোষ অল্প প্রাণ। তাহলে ট এটি প্রথমে রয়েছে, এটা অঘোষ অল্প প্রাণ। ত থ এটি দ্বিতীয় অবস্থান রয়েছে, এটি অঘোষ মহাপ্রাণ। ট ঠ ড এটি ৩ নাম্বারে রয়েছে, এটি হবে ঘোষ অল্প প্রাণ। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। কোনটি তৎসম শব্দ? ঝিনুক, মলিতা, পাত্র। পাত্র উচ্চারণ করতে কিছুটা কিন্তু আমাদের জিহ্বার ব্যবহার করতে হয় অনেক বেশি, তাহলে এটি হবে তৎসম শব্দ। কোনটি প্রাদি সমাস? প্রকৃষ্ট বা যে বচন, তাহলে এটি হবে প্রাদি সমাস। বজ্জাত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বজ্জাত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদটি হবে বদ যুক্ত জাত, যেটি খ নাম্বার অপশনে রয়েছে। প্রত্যয়ান্ত শব্দ কোনটি? প্রত্যয়ান্ত শব্দ রয়েছে আমাদের একটি, সেটি হলো পিপাসা। এতে দোষ নেই, এটি কোন ধরনের বাক্য? যেহেতু এখানে না বা নেই শব্দটি কথা ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে এটি হবে নেতিবাচক বাক্য। কোনটি শুদ্ধ বানান? শশীভূষণের শুদ্ধ বানান অবশ্যই এখানে মূর্ধন্য ন, মূর্ধন্য স এবং দুর্ঘুর ব্যবহার করতে হবে। তাহলে এখানে সবগুলোই আমরা দেখতে পাচ্ছি খ নাম্বার অপশনে রয়েছে। কোনটি শুদ্ধ বাক্য? এখানে প্রথমে যেটি রয়েছে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা, অবশ্যই এটি আলাদা আলাদা ঘটনা, ভালো করে বুঝে নেবেন। এটি আলাদা আলাদা ঘটনা হওয়ার কারণে আলাদা আলাদা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লিখতে হবে। আপনি যদি এখানে চন্দ্র অপেক্ষা সূর্যগ্রহণ, তাহলে এখানে চন্দ্রকে বোঝানো হচ্ছে, চন্দ্রগ্রহণকে নয়। এখানেও চন্দ্র সূর্যগ্রহণ অপেক্ষা বিস্ময়কর ঘটনা, এখানে চন্দ্রকে বোঝানো হচ্ছে, সূর্যকে নয় বা সূর্যগ্রহণকে নয়। এখানেও চন্দ্রকে বোঝানো হচ্ছে, চন্দ্রগ্রহণকে নয়। তাহলে এখানে এই জাতীয় কোনো নির্দিষ্ট ঘটনাকে বোঝালে হলে পুরাটা কথা বলতে হবে, যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। তাহলে সেক্ষেত্রে ক নাম্বারটা হবে সঠিক উত্তর। পুকুরে মাছ আছে, তাহলে এটি কোন ধরনের অধিকরণ কারক? যেহেতু পুকুরে মাছ আছে স্থান বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই অধিকরণ কারক। কোন ধরনের? এটি হবে ঐক্যদেশিক অধিকরণ কারক। হরিণ শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে আমাদের হরিণ শব্দের সমার্থক শব্দ রয়েছে সম্বর। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। কাদম্বিনী শব্দের অর্থ কি? কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘমালা। গাম্ভীর্য শব্দের বিপরীত শব্দ কোনটি? গাম্ভীর্য মানে গুরুগম্ভীর অবস্থা বোঝানো হয়ে থাকে, আর বিপরীত শব্দটি হবে চাপল্য। লোকটি দরিদ্র কিন্তু সৎ, এখানে আমরা দুই ধরনের উত্তরটা খুঁজে নেব। এখানে যেহেতু কিন্তু রয়েছে, তাহলে এটাকে আমরা কোন ধরনের বাক্য হিসেবে যাচাই করব? এটি হচ্ছে যৌগিক বাক্য। তবে আমাদের এখানে কিন্তু কোন ধরনের শব্দ সেটা চেয়েছে, বাক্য চায় না, এটি কোন ধরনের অব্যয়। এখানে কিন্তুটা সংকোচক অব্যয় হিসেবে ব্যবহার হয়েছে। যা মূল্য দিয়ে বিচার করা যায় না তাকে কি বলা হয়? মূল্য দিয়ে বিচার করা যায় না, সেটি হবে অমূল্য। গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ কি? এটিও আপনাদের জন্য একটা কাজ থাকবে। আশা করছি গুরুত্বপূর্ণ এই উত্তরটি আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। কবি নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?
প্রথম উপন্যাস যেটি সেটি হবে বাঁধন হারা। শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কি বলা হয়? আবার বলছি, কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় সেটা হবে উপপদ তৎপুরুষ সমাস। কোন বানানটি শুদ্ধ? রৌদ্র করুজ্জ্বল। এখানে রৌদ্র করুজ্জ্বল জয় যে ব হবে এটি হবে সঠিক উত্তর। পথ চলার খরচ কথাটির সংক্ষিপ্ত রূপ কি? এটি হচ্ছে পাথেয়। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশেষ করে বিসিএস এর জন্য। স্বাধীন ভারতের প্রথম গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন এবং ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় ছিলেন কিন্তু এই লর্ড মাউন্টব্যাটেন। একসময় 2010 থেকে 15 সাল পর্যন্ত একসময় প্রচুর পরিমাণে এই প্রশ্নটি এসেছিল। এটার যেটা আমি সর্বশেষে বললাম যে ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেনের প্রচুর পরিমাণে আসতো বিভিন্ন পরীক্ষায়। আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে এটি কে প্রবর্তন করেছিলেন? এটি প্রবর্তন করেছেন লর্ড ম্যাকলে। কাকবাড়ি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এখানে দুই ধরনের উত্তর হবে, একটি সিরাজগঞ্জ, একটি সন্তোষ, কিন্তু নির্দিষ্ট স্থানের নাম যখন উল্লেখ থাকবে তখন সেটাই উত্তর করতে হবে। যদি সন্তোষ না থাকে সেক্ষেত্রে বড় যেই থাকবে সেইটাও, অর্থাৎ সিরাজগঞ্জটা অ্যান্সার করতে হবে। এখন এখানে কথা হতে পারে, আপনারা বলতে পারেন যে আসলে সিরাজগঞ্জে তো সন্তোষে অবস্থান, জাস্ট বোঝানোর জন্য এটা বললাম। সন্তোষ অবস্থিত টাঙ্গাইলে, তাহলে এক্ষেত্রে আমাদের টাঙ্গাইল যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে টাঙ্গাইলটা অ্যান্সার করতে হবে। যেহেতু আমাদের এখানে টাঙ্গাইল নেই সেক্ষেত্রে সন্তোষ অ্যান্সার করতে হবে। বিষয়টা যদি এরকম হয় যেখানে সন্তোষ এবং টাঙ্গাইল দুটাই আছে, তখন কোনটা অ্যান্সার করব? তখন আমরা সন্তোষ অ্যান্সার করব। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এখান থেকে আরও একটা লিঙ্ক প্রশ্ন আপনারা নিতে পারেন যে কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1957 সালে। 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়? আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল 23 মার্চ 1966। কোন সন থেকে বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল জুলাই 1978। বর্তমানে আমাদের যে পঞ্চবার্ষিকী চালু রয়েছে সেটি হচ্ছে 2020 থেকে 2025 অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অবশ্যই জিনিসটা নোট করে রাখবেন। বাংলাদেশের সংবিধানে কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? আমরা গত মডেল টেস্টে মৌলিক অধিকার কয়টি সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। এবারে সংবিধান থেকে মৌলিক অধিকার নিয়ে আমরা প্রশ্ন করেছি। তাহলে এখানে মৌলিক অধিকার সংক্রান্ত তৃতীয় ভাগে রয়েছে। বাংলাদেশে সবচেয়ে দক্ষিণের উপজেলার নাম কি? এটা আপনারা সবাই পারবেন, খুবই কমন প্রশ্ন। এটি হচ্ছে টেকনাফ। বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশের প্রথম ম্যান অফ দ্য ম্যাচ কে হন? যেহেতু বর্তমানে আমাদের সামনে বিশ্বকাপ আসছে সেক্ষেত্রে বিশ্বকাপ ভিত্তিক প্রশ্ন কিন্তু আসতেই পারে। তাহলে এখানে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন মিনহাজুল আবেদিন নান্নু। মিনহাজুল আবেদিন নান্নুই সর্বপ্রথম বিশ্বকাপে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। তবে সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন বিশ্বকাপ ক্রিকেটে? সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা সাকিব আল হাসান হবে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? এখান থেকে কয়েকটা লিঙ্ক প্রশ্ন আমরা পাবো। প্রথমে আমরা যদি যাই যে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি, সেক্ষেত্রে আমরা বলতে পারি গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? সেক্ষেত্রে হবে বাংলাদেশ। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি হবে? সেক্ষেত্রে অ্যান্সার হবে সুন্দরবন। আবার গত 18তম নিবন্ধনে যে প্রশ্নটি এসেছিল, বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ কোন জেলায় অবস্থিত? যদি এখানে প্রশ্নটা থাকতো বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা কোনটি, সেক্ষেত্রে ভোলা উত্তর হতো। আর যখন বদ্বীপ কথাটা উল্লেখ রয়েছে তখন কিন্তু হবে যে সুন্দরবন কোন জেলার মধ্যে রয়েছে সেই জেলাটা সঠিক উত্তর হবে। আশা করছি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। সিলেটের অপর নাম কি? সিলেটের অপর নাম শ্রীহট্ট এবং আরও একটি অপর নাম রয়েছে যেটি জালালাবাদ। যেহেতু আমাদের জালালাবাদ অপশনে রয়েছে এটি করব আমরা সঠিক উত্তর। ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে? এই প্রশ্নটা অনেক কন্ট্রোভার্সিয়াল বিষয়, এটা আমি উত্তর করা থেকে বিরত থাকছি। মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় কোথায়? মায়া সভ্যতার নিদর্শনগুলো রয়েছে মেক্সিকোতে।
স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব কোন বিপ্লবের ভিত্তি ছিল? এটি ফরাসি বিপ্লবের ভিত্তি ছিল। মোট কতটি দেশ জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী ছিল? মূল স্বাক্ষরকারী ছিল কিন্তু 50টি। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত জাপানে। তাহলে আমরা সঠিক উত্তরটি করব জাপান। জাফনা দ্বীপ, দ্বীপ থেকে কিন্তু একটি প্রশ্ন এসেই থাকে। জাফনা দ্বীপ অবস্থিত শ্রীলঙ্কাতে। নিচের কোনটি কাঁদনে গ্যাস? আচ্ছা, এখানে লিঙ্ক প্রশ্নগুলো একটু বলে দিই। কোন দ্বীপ কোথায় অবস্থিত? এক্ষেত্রে যেহেতু শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং জাপান, এই তিনটা খুব ভালো করে পড়লেই হবে। নিচের কোনটি কাঁদনে গ্যাস বা কাঁদানে গ্যাস হিসেবে ব্যবহার হয়? এটা হচ্ছে ক্লোরোপিক্রে, যেটা আমাদের ক নাম্বার অপশানে রয়েছে। পানিবাহিত রোগ কোনটি? পানিবাহিত রোগ, এখানে আমাদের যে অপশনগুলো রয়েছে, এখানে হেপাটাইটিস এ হচ্ছে পানিবাহিত রোগ। এটি হচ্ছে দূষিত খাবার, দূষিত পানি বা বাসি খাবার থেকে কিন্তু এটি ছড়িয়ে থাকে। তবে হেপাটাইটিস বি, এটি রক্ত, বংশগত বা অবাধ যৌনতার কারণে এটা কিন্তু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সেটা হেপাটাইটিস বি, আর এটা হচ্ছে হেপাটাইটিস এ। বাংলাদেশের শীতলতম জেলা কোনটি? এই যে আমি যে প্রশ্নটা করছিলাম, এখানে শীতলতম জেলা হচ্ছে সিলেট। যদি এখানে সিলেট না থেকে যদি মৌলভীবাজার থাকতো বা নির্দিষ্ট জায়গার নাম থাকতো, তখন কিন্তু আমরা সেটা অ্যান্সার করতাম। আমাদের সবচেয়ে শীতলতম স্থান যদি বলি, সেটা হবে লালাখান। কোনটি ইন্টারনেটের সার্চ ইঞ্জিন নয়? এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আপনারা অপশন হিসেবে ব্যবহার করেন। গুগল এটা সার্চ ইঞ্জিন, আলভাসিটা সার্চ ইঞ্জিন, ডগ পাইল এটিও সার্চ ইঞ্জিন। তবে ইন্টারনেট এক্সপ্লোরার এটি হচ্ছে কিন্তু একটা ব্রাউজার। তাহলে সেক্ষেত্রে হবে এটি সঠিক উত্তর। আমাদের গণিতের শুরুতেই যেটি রয়েছে 0.5 গুণন 0.0005। এক্ষেত্রে প্রথম আবার 5 এবং 5 গুণ করতে হবে 25, এবং দশমিকের পরে মোট কত ঘর রয়েছে সেটা আমাদের খেয়াল করতে হবে। এখানে রয়েছে একটা, এখানে রয়েছে 4টা, মোট 5টা, অর্থাৎ 25 সহ আমাকে মোট 5 ঘর নিতে হবে, যেটি আমাদের খ নাম্বার অপশনে রয়েছে। ওকে, তাহলে এই জাতীয় অঙ্ক কিভাবে করব? এই জাতীয় অঙ্ক সাধারণত আমাদের করতে হয় 2, 3, 4, 5, 6 থাকে, সেগুলো লসাগু করতে হয়, গসাগু করতে হয়, বা এই জাতীয় অনেক কাজ করতে হয়। তো এখানে একটুখানি আমাদের নজরটা নিয়ে গিয়েছে কোথায়, একটুখানি প্রশ্নের ফাঁদগুলো দেখবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন যে আমাদের এই পর্যন্ত কিন্তু আমাদের অযাচিত, মানে এইটুকুই আমাদের ফাঁদ, মানে 2, 3, 4, 5, 6 এগুলো আমাদের ফাঁদ দিয়ে রাখছে যে আমরা এইভাবে যদি করি, মানে কি করতে হবে, লসাগু করতে হবে, গসাগু করতে হবে। এখানে স্পষ্ট কিন্তু বলে দেওয়া আছে যে 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, রাইট? তাহলে আমরা 7 দিয়ে 4টা অপশনের 4টাকে ভাগ করলে তো আমরা খুব সহজে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখানে 7 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি, তাহলে কিন্তু আমরা অবশিষ্ট পাবো। 7 দিয়ে যদি 301কে ভাগ করি, তাহলে এখানে আমাদের কত হতে পারে, আমরা একটু ভাগ করে দেখব, যেহেতু এটা বড়। 7 দিয়ে যদি আমরা 301 করি, তাহলে এখানে 4 7 28, তাহলে এখানে 21, 3 7 21, তাহলে 0 হয়ে গেল আমাদের। এটা আবার 2 মনে করবেন না, 21। ওকে, তাহলে আমাদের 0 হয়ে গেছে। তার মানে 7 দ্বারা যদি 301কে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের কোনো অবশিষ্ট থাকে না, তার মানে এটি সঠিক উত্তর। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট এবং অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, অতিভুজের দৈর্ঘ্য কত? ওকে, যেভাবে আমাদের তথ্যগুলো দেওয়া আছে সেভাবে আপনারা একটা ত্রিভুজ অঙ্কন করবেন। তাহলে প্রথমে এখানে বলা আছে যে একটি ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট এবং অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। তাহলে এখানে অতিভুজের দৈর্ঘ্য কত? এটা আমরা দুইভাবে করতে পারি। আমরা এখানে অপশন ধরেও করতে পারি, আবার আমরা ক্যালকুলেশন করে করতে পারি। আচ্ছা, এখানে আমরা অপশন ধরে কিভাবে করব? অপশন ধরে আমাদের অপশনের প্রথমে 10 রয়েছে, তাহলে এখানে আমাদের অতিভুজের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে এখানে আমরা যদি অতিভুজ ভূমি অপেক্ষা 2 মিটার বড়, তার মানে এখানে ভূমিটা কত পাচ্ছি? 8 পাচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা একটু যদি ধরে নেই, আমরা অপশন ধরে কিন্তু করছি, এটা 10 ধরলাম, এটা 8 ধরলাম। এবারে বলছে যে লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তাহলে লম্ব এখান থেকেও ছোট। এখন আমরা যদি করি, আমাদের এখানে কি আরেকবার একটু দেখতে হবে যে আমরা কত ধরছিলাম? 10। তাহলে অতিভুজ আমরা যদি 10 ধরি, তাহলে এখানে অতিভুজ হবে ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, তার মানে ভূমির মান হচ্ছে 8।
এবারে বলছে যে লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তাহলে সেক্ষেত্রে হবে 6। আমাদের যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ সমকোণী ত্রিভুজের যেই সূত্রটা রয়েছে, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে 10 ধরেছি, তাহলে 10কে স্কোয়ার করলে কত হবে? 100 হবে। এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 6 6 36 প্লাস 8 8 64। তাহলে আমাদের উভয় পাশে কিন্তু 100 মিলে গেছে, তার মানে আমাদের 10 এটাই হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ আমরা অপশন ধরে প্রথম অপশনটাকেই কিন্তু আমরা সঠিক হিসেবে পেয়েছি। এছাড়া আমরা কিন্তু এক্স ধরে এভাবে করতে আমরা ধরতে পারি যে অতিভুজের মান এক্স, তখন এক্স প্লাস টু, এক্স প্লাস ফাইভ, এক্স মাইনাস ফাইভ বা এক্স মাইনাস টু এভাবে কিন্তু করা যেতে পারে, বাট সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর যারা এক্সপার্ট রয়েছেন তারা তো যে কোনোভাবে করতে পারেন। এটা যারা কোনোভাবে বোঝেন না বা খুব সহজে বোঝার জন্য অতি দ্রুত আপনারা টেকনিক অবলম্বন করে যেভাবে করবেন সেটার জন্য এইভাবে বুঝিয়ে দেওয়া। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপর আমাদের যেটা রয়েছে এম ইকুয়াল √3 প্লাস √2 হলে এম কিউব প্লাস 3m প্লাস 3m ইনভার্স 1 প্লাস m ইনভার্স 3 এটার মান কত? তাহলে এই অঙ্ক করার পূর্বে আমাদের একটা m প্লাস 1 ডিভাইডেড m এর মানটা বের করতে হবে। তাহলে এখানে m এর মান কত দেওয়া আছে? √3 প্লাস √2। এখানে m এর মান যদি এটা থাকে, আপনি যতই ক্যালকুলেশন করেন 1 ডিভাইডেড m এর মান হবে কিন্তু √3 মাইনাস √2। এটা একদম মুখস্থ জিনিস আপনারা রাখবেন। এম এর মান √3 প্লাস √2, 1 ডিভাইডেড এম এর মান হবে √3 মাইনাস √2। অবশ্যই পার্থক্য যেন এক থাকে। এখন আমরা যদি বলি এম প্লাস 1 ডিভাইডেড এম এর মান তখন কত হবে? তখন √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। ওকে, তখন এখানে √2 কেটে যাবে, তখন আমাদের মানটা কত হবে? 2√3। এবার আমরা আসি, আমাদের প্রদত্ত রাশিটা চেয়েছি কি এম কিউব প্লাস 3m, রাইট? 3m এরপরে প্লাস 3m ইনভার্স 1 প্লাস m ইনভার্স 3। আমরা যদি এটা সাজিয়ে লিখি তাহলে এটা হবে m কিউব, আর এই যে এখানে m ইনভার্স 3 রয়েছে তার মানে 1 ডিভাইডেড m কিউব, এখানে সামনে নিয়ে আসবো 1 ডিভাইডেড m কিউব প্লাস এখানে 3m, এখানে প্লাস 3 ইন্টু 1 ডিভাইডেড m। ওকে, এবারে আমরা যদি এইটুকুর সূত্র করি তাহলে কি হবে? m প্লাস 1 ডিভাইডেড m টোটাল কিউব মাইনাস 3 ইন্টু m 1 ডিভাইডেড m। আমি কিন্তু এটা বিস্তারিত করে দিচ্ছি। আবার m প্লাস 1 ডিভাইডেড m, আবার এখানে যদি আমরা 3 কমন নেই সেখানেও কিন্তু আমাদের কত হবে? 3 কমন নিলে m প্লাস 1 ডিভাইডেড m। এখানে m কিন্তু কেটে যাবে। তাহলে একটা বিষয় খেয়াল করেন, এখানে 3 ইন্টু m প্লাস 1 ডিভাইডেড m, এখানেও 3 ইন্টু m প্লাস 1 ডিভাইডেড m, এই দুটো কিন্তু কেটে যাবে। তার মানে ওই দুটার ক্যালকুলেশন আমরা করছি না। তাহলে এখানে আমরা মান কত পেয়েছি? 2√3, তার উপরে কিউব। ভালো করে বুঝবেন, 2 উপরে কিউব মানে 8, তাহলে এখানে 3√3, তাহলে 3√3, তাহলে এখানে 3 আসতে 24√3 হবে সঠিক উত্তর। তাহলে আমরা 24√3টাকে সঠিক উত্তর করে নিচ্ছি। এরপরে আমাদের রয়েছে 5x এর উপরে আমাদের 0 রয়েছে প্লাস 5x এর উপরে 0 রয়েছে। তাহলে আমাদের সূচকের নিয়ম অনুযায়ী কোনোটার উপরে যদি পাওয়ার হিসেবে 0 থাকে সেটার মান হয় কত? 1। তাহলে এটা 5x এর উপরে 0 থাকা মানে এটার মান 1, প্লাস এখানে x এর উপর 0 মানে x এর মানটা 1 হয়ে গেল। তাহলে এখানে 5 একে 5 আর একে 6, তাহলে সঠিক উত্তরটি হবে 6। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 9, সংখ্যাটি হতে 9 বিয়োগ করলে এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত? তাহলে এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে যে আমাদের শর্ত কি বলেছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। তাহলে এখানে 4 3 7, এখানে 7 6 13, এখানে 5 4 9, এখানে 3 2 5। তাহলে বিষয়টা বোঝেন, আমাদের প্রথম শর্ত কিন্তু আমাদের গ নাম্বার ছাড়া আর 3টি কেউ অনুসরণ করে নাই। তাহলে আমরা তো নির্দ্বিধায় কিন্তু এটি অ্যান্সার করে দিতে পারি, রাইট? টেকনিকগুলো একটু মনে রাখবেন। 12 এর কত শতাংশ সমান 18 হবে? তাহলে 12-র অর্ধেক কত? 6। তাহলে 12-র অর্ধেক 6 মানে এটা কত? 50%। তাহলে 100% হচ্ছে 12 আর 50% 6, তাহলে 12 6 18, তাহলে 100 আর 50 মানে 150%। বিষয়টা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 0.002 এর উপরে স্কোয়ার রয়েছে। তাহলে এখানে আমাদের স্কোয়ারের মানগুলো কিভাবে বাড়াবো? এখানে আমাদের মোট কয়টা শূন্য রয়েছে? 2টা শূন্য রয়েছে, তাহলে 2টা শূন্যের স্কোয়ার করলে হবে 4টা শূন্য।
এবং 2 এর যেহেতু দশমিকের পরে 2 আছে তাহলে এখানে 2 এর উপর স্কয়ার করলে হবে 0 4। তার মানে মোট আমাদের 5টা শূন্য লাগবে। তাহলে এখানে 2 4 5 হ্যাঁ রয়েছে, তার মানে ঘ নাম্বারটা হবে সঠিক উত্তর। √144 সমান 12 হলে √100 সমান কত? এটা আর বলতে হয়, আপনারা পারলে 12 স্কয়ার করলে 144 হবে, 10 কে স্কয়ার করলে 100 হবে, তার মানে এখানে 100 রুট হবে 10। PQR সমান 360 হলে y এর মান কত হতে পারে না? বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করেন যে PQR সমান যদি 360 হলে y এর মান কোনটি হতে পারে না? এটি আসলে অ্যান্সার করাটাই সম্ভব, কারণ অসম্ভব কারণ কি এখানে PQR এর মান দেওয়া আছে, এখানে y এর মান কোনটি হতে পারে না। প্রথম কথা আমরা বলতে পারি যে এই অঙ্কটি ত্রুটিপূর্ণ। আর যদি এখানে যে অবস্থা রয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা এখানে যদি যে কোনো একটা ধরে P ধরে নিলাম, সেক্ষেত্রে যদি বলি যে PQR সমান যদি 360 হয় তাহলে P এর মান কোনটি হতে পারে না? যেহেতু যে কোনো একটার মান আমরা 2 3 5 যদি যে কোনো অঙ্ক নেই তাহলে কিন্তু যে কোনো একটা অ্যান্সার আসবে, বাট 0 যদি নেই তাহলে কিন্তু আমাদের কোনো অ্যান্সার আসবে না, সেক্ষেত্রে অ্যান্সারটা আসবে 0। তাহলে এই তিনটার মান যে কোনো একটার ক্ষেত্রে যদি আমরা বলি কোনো অবস্থাতেই 0 হতে পারবে না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের পরিমাণ, আচ্ছা দুটি সন্নিহিত কোণের একটি 115 ডিগ্রি হলে অপরটি কত? তাহলে একটি 115 ডিগ্রি হলে অপরটি কত হবে? 180 হতে যত প্রয়োজন হবে। তাহলে 180 পূরণ হতে কত লাগবে? 65, তার মানে এটি হবে 65 ডিগ্রি। a⁴ প্লাস 2a² প্লাস 1 = 5a² হলে a প্লাস 1 ডিভাইডেড a এর মান কত? তাহলে এটা একটুখানি করে দিতে হবে। তাহলে যেহেতু এখানে আমি আগে বলে নিচ্ছি এখানে 5a² যদি এই পাশে আমরা পার করে দিই তাহলে কত হবে? বিয়োগ হবে, আর বিয়োগ করলে তখন হবে -3a²। আমরা যদি বিষয়টা এভাবে করি a⁴ মাইনাস 3a² প্লাস 1 = 0, তাহলে এখানে a² টোটাল স্কোয়ার মাইনাস 2 * a² * 1 প্লাস 1² মাইনাস a² = 0। তাহলে এখানে বিষয়টা কি হয়ে গেল যে a² মাইনাস 1 টোটাল স্কোয়ার মাইনাস a² = 0। আমরা এভাবেও করতে পারি এবং আরও যে পদ্ধতি রয়েছে সেভাবেও কিন্তু আমরা করতে পারি। এখানে আমরা সরাসরি মান আসবে। আমরা যদি এখান থেকে যদি এইভাবে নেই, যেমন এখানে a⁴ মাইনাস 3a² প্লাস 1 = 0, এখান থেকেও মানটা বের করে নিতে পারি যেভাবে, যেমন a⁴ প্লাস 1 এই পাশে রেখে দিলাম, ওই পাশে আমরা 3a² পার করে দিলাম। আবার এখানে a⁴ ডিভাইডেড a² প্লাস 1 ডিভাইডেড a² প্লাস 3a² ডিভাইডেড a² আমরা ভাগ করলাম, তাহলে এখানে আমরা কি পাবো? a² প্লাস 1 ডিভাইডেড a² = 3 পাবো। আমাদের এখানে এটার মান পেয়ে গেলাম। এটা একটু হবে, তাহলে এখানে আমাদের মানটা চেয়েছে কিসের? a প্লাস 1 ডিভাইডেড, তাহলে এখানে a প্লাস 1 ডিভাইডেড a এর মান চেয়েছে। তাহলে আমাদের এখন কি করতে হবে? a প্লাস b টোটাল স্কোয়ার মাইনাস 2 = 3। তাহলে এখানে a প্লাস 1 ডিভাইডেড a টোটাল স্কোয়ার এখানে শুধু 2 কেন লিখলাম? কারণ ab লিখলে আমাদের ভগ্নাংশ ফরম্যাটে রয়েছে, এখানে ভগ্নাংশ ফরম্যাটে যখনই থাকবে, ও সরি আমি বিষয়টা খেয়াল করিনি, দুঃখিত। আর এখানে যখন ভগ্নাংশ ফরম্যাটে থাকবে তখন a এবং b কেটে যায়, সেক্ষেত্রে আমরা 2 লিখেছি। -2 এই পাশে গেলে +2 হয়ে যাবে, তখন সেটা হবে 5। এবারে আমাদের a প্লাস 1 ডিভাইডেড a সমান কত হবে? √5। আমরা মান পেয়ে গেছি √5, এটি হবে সঠিক উত্তর। তার মানে সঠিক উত্তরটা করবো √5। রুহুল 25% ক্ষতিতে একটি ঘড়ি বিক্রয় করে, যদি আরও 350 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 10% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? প্রথম কাজ হবে আমাদের ক্ষতি এবং লাভ এটা কত রয়েছে এটা একটু আমাদের পার্থক্য বের করতে হবে। তাহলে এখানে 25% ক্ষতিতে আমরা যদি করি তাহলে আমাদের 25% ক্ষতিতে হবে 75 টাকা, আর এখানে 10% লাভে হবে 110 টাকা। তাহলে আমরা বিয়োগ করব 5, 7 × 8, 3। তাহলে বিক্রয় মূল্য বেশি কত? 35 টাকা। ওকে, তাহলে 35 টাকা যদি বেশি হয় তাহলে বিক্রয় মূল্য যদি 35 টাকা বেশি হয় ক্রয় মূল্য কত হবে? 100 টাকা হবে। একে হবে কত? 100-র নিচে 35, আমাদের কত বলা আছে? 350 বলা আছে। তাহলে এখানে 350-এ হবে কত? এখানে জাস্ট 350 গুণন 100 নিচে 35। তাহলে এখানে 35 দিয়ে আমরা 350 কাটলে কত হবে? 10, 10 দিয়ে 100-কে গুণ করলে হবে 1000। তার মানে আমাদের সঠিক উত্তরটা হবে কত? 1000। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। কোনো ব্যবসায়ী ক, খ, গ এর মূলধন যথাক্রমে 320, 400 এবং 480।
ব্যবসায়ী 300 টাকা লাভ হলে ক অপেক্ষা গ কত টাকা বেশি পাবে বা কম পাবে। তাহলে এখানে প্রথম আমাদের রেশিও বা অনুপাতটা বের করে নিতে হবে। তাহলে এখানে অনুপাত কি অবস্থায় আছে? এখানে 32, 40, 48। এখানে আমরা রেশিওগুলো যদি বের করি তাহলে প্রথমে 32, 40 এবং 48। আবারও যদি 2 দিয়ে ভাগ করি, আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে এখানে 4 আসতে 32, 5 আসতে 40, 6 আসতে 48। তাহলে 4, 5, 6 অনুপাত। তাহলে এখানে কত হচ্ছে? যোগফল 15। ওকে, এখন আমাদের মোট কত টাকা লাভ হয়েছে? 300 টাকা লাভ হয়েছে। তাহলে এখানে আমরা 300-কে 15 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে? 20। এখন আমাদের এখানে কার কত অনুপাত? ক এবং গ এর কথা বলা আছে। তাহলে ক এর কত? 4, 4 20, সে পাবে কত? 80 টাকা, এ পাবে 120 টাকা। তাহলে এই দুটার পার্থক্য কত হলো? 40 টাকা হচ্ছে পার্থক্য। তাহলে অর্থাৎ বেশি পাবে কত? 40 টাকা। বিষয়টি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। একটি ব্যক্তি হয় না, একজন ব্যক্তি বার্ষিক 12% চক্রবৃদ্ধি মুনাফায় 500 টাকা ব্যাংকে জমা রাখলেন। দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি মুনাফা সহ কত টাকা পাবেন? তাহলে 12%, তাহলে এখানে প্রথমে হবে 5 বারাং 60, প্রথম বছর আনতে হবে 560, 560-এর আবার 12%, দুটো যোগ করলে আমাদের অ্যান্সারটা আসবে 560 গুণন 12%, তাহলে 600 সামথিং আমাদের টাকা আসবে। আমরা অপশনগুলো যদি দেখি, তাহলে এখানে 727, 730, 725 এবং 627 রয়েছে। তাহলে এখানে আমরা মুখে মুখে কিভাবে করব সেই বিষয়টাও কিন্তু আমাদের জানতে হবে। যেমন আমাদের প্রথম আমাদের কথা ছিল 12% মুনাফা, তাহলে প্রথম বছর আনতে আমরা 5 বারাং 60, 560 টাকা পাবো। এরপরে আমাদের 560 টাকাই হচ্ছে মেইন মূলধন, তাহলে এই 560 টাকার উপরে আবার 12% ধরতে হবে, যেহেতু চক্রবৃদ্ধি বলা আছে। তাহলে এখানে 560-এর 12% আমাদের কত হবে? প্রায় 67 টাকা বা সামথিং এইরকম কোনো কিছু হবে। তাহলে এই টাকা যদি আমরা 560-এর সাথে আবার যোগ দেই, তাহলে কিন্তু 627 টাকার মতো হবে। কারণ এখানে আমাদের 62.70 টাকা হচ্ছে আমাদের 560-এর 12%। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে 627 দশমিক বা 600 সামথিং যেহেতু এসেছে, তাহলে এখানে হবে 627 টাকা আমাদের সঠিক উত্তর। 50 ডিগ্রি এর পূরক কোণের দ্বিগুণ কোণ কোনটি? আমি আবারও বলছি, গত ক্লাসেও বলেছিলাম পূরক কোণের সম্পর্ক সবসময় 90 ডিগ্রির সাথে এবং সম্পূরক কোণের সম্পর্ক সবসময় 180 সাথে। তাহলে পূরক কোণের দ্বিগুণ, তাহলে 50-এর পূরক কোণ কত এটাকে জানতে হবে। 50 ডিগ্রি এর পূরক কোণ হবে 40 ডিগ্রি, এর দ্বিগুণ কোণ 80 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রিটা হবে সঠিক উত্তর। দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ায় 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট সময় লাগলো। তাহলে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে এখানে পৃথকভাবে যদি আমরা করি তাহলে এখানে প্রথমটি হবে, তাহলে এখানে 3 × 24, 3 × 4 = 12, 6 মিনিট বলা আছে না? তাহলে 3 × 24, 3 লাগবে। রাস্তা মেরামত করতে 35 জন লোকের 12 দিনে লাগে, 14 জন শ্রমিকের কত লাগবে? এটা তো খুব কমন একটা অঙ্ক, ঐকিক নিয়ম। তাহলে 35 জন শ্রমিকের যদি 12 দিন লাগে তাহলে 14 জন শ্রমিকের কত লাগবে? এটা আমরা খুব সিম্পলি করতে পারি। আমি যদি 35 গুণন 12 এইভাবে করি, 35 গুণন 12 ভাগ 14। আমরা যদি 7 দিয়ে করি তাহলে 2, 7 দিয়ে করলে 5, 2 দিয়ে করলে 6, 5 6 30 দিন। তাহলে এখানে 30 দিনটাই হবে সঠিক উত্তর। একটি পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে 3 গুণ হবে। মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রি করলে বিক্রেতা কত মুনাফা করবে? এটা আমরা অপশন ধরে যদি করি তাহলে এখানে বিক্রেতা কত মুনাফা করবে? আচ্ছা, একটি পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে বিক্রেতা মুনাফা বেড়ে 3 গুণ হয়। আচ্ছা, মূল্য বৃদ্ধি না করে পণ্যটি যদি বিক্রি করা হয় তাহলে মুনাফা কত হবে? তাহলে মুনাফা তো 100%ই থাকবে, কারণ মুনাফা যত সেই 100%ই থাকবে। বিরাম মুনাফা করবে এখানে 100। এরপরে এখন যেটা বলা রয়েছে, 4 সন্তানের বয়সের গড় 5 বছর এবং পিতা সহ তাদের বয়সের গড় 14 বছর হলে পিতার বয়স কত? যখনই বয়সের গড় থাকবে সাথে আপনারা মোট বের করবেন। তাহলে 4 সন্তানের বয়সের গড় 5 বছর, তাহলে এখানে কত বছর হচ্ছে মোট বছর? 4 × 5 = 20 বছর, এটা লিখে রাখলাম। পিতা সহ তাদের বয়সের গড় 14, তাহলে 5 × 14 = 70, 70 20 50, তাহলে পিতার বয়স হচ্ছে
50 বছর। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস থেকে আপনারা একটু হলেও শিখতে পেরেছেন। আবারও বলে রাখছি, আপনাদের জন্য খাদ্য অধিদপ্তরের উপলক্ষে গুরুত্বপূর্ণ একটি সাজেশন কিন্তু পিডিএফ শিট আমাদের তৈরি করা হয়েছে। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া বিস্তারিত নিয়ম অনুযায়ী নকলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ পাক অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।